সকলকে নমস্কার জানাই। আজ আবার নতুন একটি থিমের উপর ভিডিও নিয়ে এসেছি। আপনারা অনেকেই থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছেন যে আজকে কোন বিষয়ের উপর আমার ভিডিওটি হতে যাচ্ছে। অনেকদিন পর আজকে আমি ভিডিও দিচ্ছি, মাঝে শারীরিক অসুস্থতার কারণে ভিডিও দিতে পারিনি। আজকে এই নতুন যে থিম সেটা হচ্ছে সোডিয়াম আয়ন ব্যাটারি। এবার আমরা জানি যে আমরা প্রত্যেকটি মানুষই কিন্তু পাওয়ারের উপর নির্ভর, অর্থাৎ এনার্জির উপর নির্ভর। আর পাওয়ার বা এনার্জি আমরা পেয়ে থাকি কিন্তু ব্যাটারির থেকে। এই যে আমরা বিভিন্ন রকমের যন্ত্রপাতি ব্যবহার করি, যেমন মোবাইল, ল্যাপটপ, পাওয়ার ব্যাংক, রিস্ট ওয়াচ বা স্মার্ট ওয়াচ, ইলেকট্রিক ভেহিকলস বা ইলেকট্রিক স্কুটি, বাইক, এই যে বিভিন্ন যন্ত্রপাতিগুলো আমরা ব্যবহার করে থাকি, ছোট বড় বিভিন্ন রকমের যন্ত্রপাতি, তার মধ্যে কিন্তু এই ব্যাটারির কিন্তু ইউজ হয়। এই যে ব্যাটারিগুলো আমরা ব্যবহার করে থাকি সেগুলো কিন্তু বেশিরভাগই কিন্তু লিথিয়াম আয়ন ব্যাটারি, এবং কিছু কিছু আছে লিথিয়াম আয়ন ফসফেট ব্যাটারি, এবং আমরা যে ইনভার্টার ব্যবহার করি সেটা কিন্তু লেড অ্যাসিড ব্যাটারি। এই যে ব্যাটারিগুলো ব্যবহার করে থাকি, এই ব্যাটারিগুলোর কিন্তু কস্ট অফ প্রোডাকশন প্রচুর হয়, যার জন্যে আমরা যে যন্ত্রটি কিনি বা ব্যবহার করি সেটার কিন্তু কস্টও আমাদের বেশি দিতে হয়, মানে বেশি দাম দিয়ে আমাদের কিনতে হয়। এর লিথিয়াম আয়ন ব্যাটারি বা লেড অ্যাসিড ব্যাটারির বিকল্প যদি কোনো ব্যাটারি পাওয়া যায় যার কস্ট অফ প্রোডাকশনটা কম, তাহলে কি হবে, আমাদের কিন্তু সেই মেশিনটি যন্ত্রটি ব্যবহার করব যেটি আমরা, সেটি কিনতে গেলে কিন্তু আমাদের কিন্তু কম টাকা দিতে হবে, যেহেতু সোডিয়াম আয়ন ব্যাটারির কস্ট অফ প্রোডাকশনটা একটু কম। তো এই ভিডিওতে আমি এই সোডিয়াম আয়ন ব্যাটারির নেগেটিভ পজিটিভ সব কিছু তুলে ধরবো, এবং এই সোডিয়াম আয়ন ব্যাটারির প্রোডাকশনের যে টেকনোলজিটি সেটি কোন পর্যায়ে আছে সেটা নিয়ে কিছু কথা বলবো, এবং আমরা যারা স্টক মার্কেটে কাজ করি এর কি গুরুত্ব আছে বা এর সাথে যুক্ত কি কি স্টক আছে সেগুলো নিয়েও আমি এই ভিডিওতে একটু আলোচনা করব। প্রথমে সোডিয়াম আয়ন ব্যাটারির আমি কিছু পজিটিভ বিষয়গুলোকে তুলে ধরতে চাই। সেটার মধ্যে প্রথমেই যেটা আমি একটু বললাম সেটা হচ্ছে প্রোডাকশন কস্ট। আমরা যে প্রোডাকশনটা সোডিয়াম আয়ন ব্যাটারিতে খরচা করি সেটা কিন্তু লিথিয়াম আয়ন ব্যাটারি প্রোডাকশনের থেকে প্রায় 30% কম। তার কারণ আমরা যে লিথিয়াম আয়ন ব্যাটারি প্রডিউস করি তার জন্য আমাকে লিথিয়াম সংগ্রহ করতে হয় অনলি দুটি কান্ট্রি যারা প্রচুর পরিমাণে লিথিয়াম প্রডিউস করে, তার মধ্যে অন্যতম হচ্ছে হলো চায়না। চায়নার থেকে 79% লিথিয়াম কিন্তু উৎপাদিত হয়, এবং আরেকটি কান্ট্রি হচ্ছে সেটি আর্জেন্টিনা, যেখানে 21%-এর মতো কিন্তু এরা আমাদের লিথিয়াম প্রডিউস করে থাকে। এই যে দুটো কান্ট্রির ওপর গোটা বিশ্ব কিন্তু ডিপেন্ডেন্ট। তার মানে এরাই ইচ্ছে করলে পরে এই লিথিয়ামের প্রাইসটাকে কন্ট্রোল করতে পারে। যেমনটি হয় তেলের যে বিভিন্ন প্রডিউসিং কান্ট্রিগুলো আছে তাদের উপর কিন্তু গোটা বিশ্ব ডিপেন্ড করে, কারণ কি অয়েল কিন্তু এনার্জি সেক্টরে একটি খুব গুরুত্বপূর্ণ জিনিস, যার উপর বেস করে কিন্তু গোটা বিশ্ব কিন্তু চলছে। এই অয়েল না থাকলে সম্পূর্ণ বিশ্ব কিন্তু স্থির হয়ে যাবে, কারণ এই অয়েল প্রডিউসিং কান্ট্রিগুলো যে সকল দেশে অয়েলটা পাওয়া যায় তারা কিন্তু অনেকটা কন্ট্রোল করে একদম পৃথিবীকে। এই কান্ট্রিগুলোই বলা চলে পৃথিবীকে সচল রাখে। সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ কিন্তু ওই কান্ট্রিগুলোর অনেকটা ডিপেন্ডেন্ট। এবার ব্যাটারির ব্যাপারে মানুষ যখন বলছে যে আমরা রিনিউয়েবল এনার্জির উপর বেস করে আগামীতে চলবো, কিন্তু সেখানেও একটি সমস্যা আছে যে রিনিউয়েবল এনার্জিকে স্টোর করতে গেলে পরে আপনার যে ব্যাটারিটা দরকার সেই ব্যাটারিটা হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি, এবং সেই লিথিয়াম আয়ন ব্যাটারি কিন্তু তৈরি হয় লিথিয়াম এবং তার সাথে কি মিশাতে হয়, কোবাল্ট। এগুলো কিন্তু প্রডিউস হয় কিন্তু আপনার চায়না থেকে এবং আর্জেন্টিনা থেকে, মেনলি হলো চায়না থেকে। তার মানে আপনাকে ওই আবার ডিপেন্ডেন্সির জায়গায় চলে আসতে হচ্ছে, অর্থাৎ যেমন আমরা তেলের জন্য ডিপেন্ড করতাম বিভিন্ন অয়েল প্রডিউসিং কান্ট্রির উপরে, সেরকম আপনাকে আবার ডিপেন্ড করতে হচ্ছে চায়নার উপরে। সেই জায়গায় দাঁড়িয়ে এই ডিপেন্ডেন্সিটা কমানো কিভাবে করা যায় সেটা নিয়ে কিন্তু একটা ভাবনার জায়গা তৈরি হয়েছে। সেই ভাবনার জায়গা থেকেই এসছে হলো সোডিয়াম আয়ন ব্যাটারি। এবার এই সোডিয়াম আয়ন ব্যাটারির পজিটিভ বিষয়গুলোর মধ্যে আমি প্রথমেই বললাম এর প্রোডাকশন কস্ট খুবই কম। আরেকটি বিষয়, এর যে র ম্যাটেরিয়াল হচ্ছে সেটা হচ্ছে আপনার সোডিয়াম এবং কিন্তু অ্যালুমিনিয়াম। এই সোডিয়াম এবং অ্যালুমিনিয়াম এই দুটোই কিন্তু অনেক চিপার প্রোডাক্ট। আর এই সোডিয়াম কিন্তু অ্যাবান্ডেন্ট আমাদের ক্ষেত্রে যদি আমরা বিচার করি, আমাদের দেশের চারপাশেই কিন্তু প্রায় 3 দিকেই কিন্তু প্রায় সমুদ্র দ্বারা বেষ্টিত। সমুদ্রের জলে প্রচুর পরিমাণে সোডিয়াম, সেখান থেকেই আমরা কিন্তু সোডিয়াম পেতে পারি। এরকম অনেক কান্ট্রি আছে যারা সমুদ্রের ধারে অবস্থিত এবং তাদের কাছে কিন্তু সোডিয়ামের কোনো অভাব নেই। তাহলে এই যে ডিপেন্ডেন্সিটা লিথিয়ামের জন্য দুটো কান্ট্রির ওপর, সেই ডিপেন্ডেন্সির জায়গাটা কিন্তু থাকে না যখন সোডিয়াম থেকে বা সোডিয়াম আয়ন ব্যাটারি যদি প্রডিউস করা হয়। সেই জায়গায় দাঁড়িয়ে সোডিয়াম আয়ন ব্যাটারির একটা ভবিষ্যতে গুরুত্ব কিন্তু হতে চলেছে। এটা বলা যায় যে সোডিয়াম কি 500 টাইমস মোর অ্যাবান্ডেন্ট দেন লিথিয়াম, হ্যাঁ, যেটা অনেক কান্ট্রিতেই কিন্তু পাওয়া যায়। সুতরাং বোঝাই যাচ্ছে যখন এতগুলো কান্ট্রিতে পাওয়া যাবে এর কস্ট নিশ্চয়ই কম হবে।
আর আরেকটা জিনিস আমি বললাম, যেটা যে লিথিয়াম আয়ন ব্যাটারি প্রডিউস করতে গেলে পরে যে র ম্যাটেরিয়াল লাগে তার মধ্যে কিন্তু আছে কিন্তু আপনার কপারের দাম কিন্তু অনেকটাই বেশি, হোয়ারেজ সোডিয়াম আয়ন ব্যাটারিতে কিন্তু ইউজ হয় আপনার অ্যালুমিনিয়ামের দাম কপারের দামের থেকে কম। তার মানে সোডিয়ামের দামও যেরকম কম লিথিয়ামের থেকে, সেরকম অ্যালুমিনিয়ামেরও দাম কিন্তু কম কপারের থেকে। এবার এই সোডিয়াম আয়ন ব্যাটারি তৈরি করতে গেলে পরে আপনাকে অ্যালুমিনিয়াম ব্যবহার করতে হবে, তার মানে কস্ট অনেকটাই কম হবে সেই জায়গায় দাঁড়িয়ে। আমি দুটো পজিটিভ বিষয় বললাম, একটি হচ্ছে অ্যাবান্ডেন্সি সোডিয়ামের বললাম, আরেকটি বললাম কস্ট অফ প্রোডাকশন ব্যাটারির ক্ষেত্রে কিন্তু সোডিয়াম ব্যাটারি কম হচ্ছে 30%-এর মতো। এই দুটো পজিটিভ নিয়ে আলোচনা করলাম। আরেকটি পজিটিভ দিক হচ্ছে সোডিয়াম আয়ন ব্যাটারি খুব দ্রুত কিন্তু চার্জ হয়। আমি ধরে নেওয়া যাক যে 80% চার্জ হতে একটি লিথিয়াম আয়ন ব্যাটারির 30 মিনিটস লাগে, সেইখানে যদি এটা সোডিয়াম আয়ন ব্যাটারি হয় তাহলে কিন্তু সেই জায়গায় প্রায় হাফ টাইমের মধ্যে অর্থাৎ 15 মিনিটের মধ্যে ওই 80% চার্জটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে সোডিয়াম আয়ন ব্যাটারির ক্ষেত্রে। এটি একটি পজিটিভ দিক। ফোর্থ পজিটিভ দিক হচ্ছে সোডিয়াম আয়নের ব্যাটারি, সেটা হচ্ছে এর যে অপারেটিং টেম্পারেচার রেঞ্জ এটা কিন্তু হাই, অর্থাৎ এটি একদম এক্সট্রিম যে ঠান্ডা অর্থাৎ -30°C-এও এ কিন্তু কাজ করবে, এবং সেখান থেকে এ হলো +60° সেন্টিগ্রেড টেম্পারেচারেও কিন্তু এ কাজ করে। তার মানে এর যে রেঞ্জটা কিন্তু প্রায় 90°C-এর মতো, অর্থাৎ -30° টেম্পারেচার খুব যেখানে ঠান্ডা সেখানেও এ সুন্দরভাবে কাজ করবে, এবং যেখানে এক্সট্রিম টেম্পারেচার অর্থাৎ 60°C তাপমাত্রা সেখানেও এ সুন্দরভাবে কাজ করবে। সেই জায়গায় দাঁড়িয়ে এই সোডিয়াম আয়ন ব্যাটারি কিন্তু অনেকটাই ফ্লেক্সিবল, কিন্তু লিথিয়াম আয়ন ব্যাটারির ক্ষেত্রে কিন্তু এটা সম্ভব নয়, কারণ লিথিয়াম আয়ন ব্যাটারি 0°C-এর নিচে কোনো সময় কাজ করবে না, এটা কিন্তু তখন সমস্যা ক্রিয়েট করে। সেই জায়গায় দাঁড়িয়ে এখানে একটা সুবিধা কিন্তু আছে সোডিয়াম আয়ন ব্যাটারির ব্যবহারের ক্ষেত্রে। ফিফথ যে পজিটিভ দিকটি আছে সেটা হচ্ছে সোডিয়াম আয়ন ব্যাটারি জন্য যে র ম্যাটেরিয়াল দরকার সোডিয়াম, সেটা প্রোডাকশন বা প্রডিউস করতে গেলে পরে আপনার কিন্তু কোনো ধরনের এনভায়রনমেন্টে কোনো হ্যাজার্ড হয় না, কারণ কি এটা মাইনিং করার কোনো প্রয়োজন নেই। লিথিয়াম কিন্তু মাইনিং করে বের করতে হয়, যেটা এনভায়রনমেন্টের প্রচুর ক্ষতি করে, এবং এনভায়রনমেন্টে এমন কিছু ওয়েস্টেজ বের হয় যেগুলো হলো সমুদ্রের জলে বা বিভিন্ন ধরনের স্ট্রিমে যদি মেশে সেখানে কিন্তু ওয়াটার পলিউশন হয়। এয়ার পলিউশন এবং ওয়াটার পলিউশনের কোনো ব্যাপার নেই, কারণ কি এটা আমরা সমুদ্রের জল থেকে লবণ থেকে আমরা সোডিয়ামটাকে আলাদা করব, সেখান থেকে আমরা সোডিয়ামটাকে পেয়ে থাকি। সেই জায়গায় দাঁড়িয়ে এইটা একটি ইকো ফ্রেন্ডলি ব্যাপার কিন্তু থাকে। আরেকটি যে সিক্সথ যে বিষয়টি নিয়ে বলবো পজিটিভ বিষয়, সেটা হচ্ছে এই যে লিথিয়াম আয়ন ব্যাটারিগুলো এগুলো রিইউজেবল করা যায় না, আর রিসাইকেল করাও খুব কঠিন, রিসাইকেল করতে গেলেও প্রচুর কষ্টের প্রয়োজন হয়। সেই জন্যে কিন্তু সোডিয়াম আয়ন ব্যাটারিটাকে আমরা যদি রিসাইকেল করি বা সেটার কিন্তু কস্ট কিন্তু কম পড়ে, আর রিসাইকেল যদি আমরা লিথিয়াম আয়নকে করতে চাই সেখানে কিন্তু প্রচুর কস্ট পড়ে যায়। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সোডিয়াম আয়ন টেকনোলজি বা সোডিয়াম আয়ন ব্যাটারিটাকে আমরা পজিটিভে রাখতে পারি। এবার আলোচনা করব সোডিয়াম আয়ন ব্যাটারির কিছু নেগেটিভ বিষয় নিয়ে। প্রথমেই যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে এর কিন্তু ওয়েল এস্টাবলিশ সাপ্লাই চেন নেই, অর্থাৎ এর জন্য যে এই ব্যাটারিটি তৈরি করার জন্য যে ম্যাটেরিয়ালগুলো লাগে তার জন্য একটি সাপ্লাই চেনের দরকার হয়। যেমন একটি দোকানে থেকে আপনি যখন একটি প্রোডাক্ট কেনেন, সেই দোকানে যখন প্রোডাক্টটা আসে অনেকগুলো কিন্তু হাত হয়ে তারপর আসে, হ্যাঁ, সিএনএফ থেকে ডিস্ট্রিবিউটরের থেকে হোলসেলার থেকে রিটেলার, তারপরে কিন্তু কাস্টমার পায়। সেরকম যে একটা সাপ্লাই চেন এখনো কিন্তু এস্টাবলিশ সেরকমভাবে হয়নি, যার জন্য সেখানে একটা ল্যাক রয়ে গেছে। আগামীতে হলে পরে সেটাকে ওভারকাম করে উঠতে পারলে হয়তো এই জায়গাটি আরও পোক্ত হবে, সেটা হয়তো আপনার পজিটিভে আসতে পারে। এরপরে এই সাপ্লাই চেন যেরকম ল্যাক আছে সাপ্লাই চেনের ক্ষেত্রে, সেরকম কিন্তু টেকনোলজি যেটি আছে এই ব্যাটারিগুলো প্রডিউস করা, সেইখানেও কিন্তু টেকনোলজিটাও কিন্তু এখন ইনিশিয়াল স্টেজ বা আর্লি স্টেজে রয়েছে। যদিও রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ একটি কোম্পানিকে অ্যাকুয়ার করেছে 1260 কোটি টাকা দিয়ে প্রায় বছরখানেক আগে, একটা ইউরোপিয়ান কোম্পানি ভার্ডিয়ামকে এরা কিন্তু অ্যাকুয়ার করেছিল। তারপরে যেমন আরেকটি কোম্পানি আছে কেপি আইটি টেকনোলজি, এরা কিন্তু অনেকদিন ধরে এদের কাজ চালিয়ে যাচ্ছে, রিসার্চ কিন্তু চলছে, যদিও এরা সফটওয়্যার রিলেটেড কাজ করে, এর কোর বা মেইন বিজনেস কিন্তু সফটওয়্যার রিলেটেড। আমাদের যে গাড়িতে যে সফটওয়্যারগুলো ব্যবহার করা হয় সেক্ষেত্রে কিন্তু এই কোম্পানিটি ভালো কাজ করছে, কেপিআইটি টেকনোলজি। সেই কোম্পানিটি কিন্তু এই সোডিয়াম আয়ন টেকনোলজির ওপরে কিন্তু কাজ করে যাচ্ছে। তো এই যে টেকনোলজিটা সেটা কিন্তু এখনও কিন্তু আর্লি স্টেজে রয়েছে, যার জন্যে খুব সামান্য কিছু কোম্পানি আছে যারা এর উপর কাজ করে। এটা কিন্তু একটি নেগেটিভ
দিক যেটা আপনাদের সামনে আমি তুলে ধরলাম। আরেকটি যে বিষয়, এই যে ব্যাটারিগুলো আছে সোডিয়াম আয়ন যে ব্যাটারি, সেটার যে ডেনসিটি বা স্টোরেজ ডেনসিটি বা স্টোরেজ ক্যাপাসিটি, সেটা কিন্তু সোডিয়াম আয়ন কিন্তু কম। লিথিয়াম আয়নের থেকে সোডিয়াম আয়ন ব্যাটারিতে কিন্তু ডেনসিটি কম, অর্থাৎ মানে একই সাইজের সমান আয়তনের যদি সোডিয়াম আর লিথিয়াম আয়ন ব্যাটারির সাথে আপনি তুলনা করেন একটার সাথে আরেকটা, আপনি সবসময় লিথিয়াম আয়ন ব্যাটারির থেকে এনার্জিটা বেশি পাবেন, কারণ লিথিয়াম আয়ন ব্যাটারির মধ্যে ডেনসিটি বেশি থাকে, স্টোরিং ক্ষমতাটা বেশি থাকে এনার্জির, এবং সেই জন্যে সে সাপ্লাইও বেশি দিতে পারে। হোয়ারাস সোডিয়াম আয়ন ব্যাটারির কিন্তু ক্যাপাসিটি কম, এবং সে অনেকটা জায়গা নিয়ে থাকলে পরে সেখান থেকে আপনি একটা ভালো পরিমাণে এনার্জি পেতে পারেন। কিন্তু একই মাপের দুটো ব্যাটারি যদি হয়, তার মধ্যে কিন্তু আপনি পাওয়ার কিন্তু বেশি পাবেন লিথিয়াম আয়ন ব্যাটারিতে। এই যে ব্যাপারটা, সেটার জন্য কিন্তু সোডিয়াম আয়ন ব্যাটারিটি একটু পিছিয়ে থাকে লিথিয়াম আয়ন ব্যাটারির থেকে। এবার যেখানে স্পেস বা জায়গার কোনো সমস্যা নেই, অনেক বড় মাপের জায়গা মনে করুন অ্যাভেলেবেল আছে, সেই জায়গায় কিন্তু আবার সোডিয়াম আয়ন ব্যাটারিটা, যেহেতু স্পেসের কোনো ইস্যু নেই, সেই জায়গায় সোডিয়াম আয়ন ব্যাটারিটা যেহেতু কস্ট ইফেক্টিভ, সেই জায়গায় দাঁড়িয়ে সেটার কিন্তু একটা পজিটিভ দিক থাকে। সুতরাং এই হলো নেগেটিভ কিছু বিষয়। হ্যাঁ, আর হলো এই যে সোডিয়াম আয়ন ব্যাটারিগুলো যে আছে, যদি অনেকটা জায়গা নিয়ে থাকে, তাহলে একটি ইলেকট্রিক ভেহিকেল কারে অনেক জায়গার দরকার হবে এই ব্যাটারিটাকে ব্যবহার করতে গেলে পরে, সেই জায়গায় কিন্তু একটা ড্রব্যাক কিন্তু থেকে যায়। আরেকটি বিষয় যে থাকে, সোডিয়াম আয়ন ব্যাটারির লাইফ সাইকেল বা লাইফ স্প্যান কিন্তু একটু বেশি হয়, সেটা হলো লিথিয়াম আয়ন ব্যাটারির থেকে। কিন্তু কমার্শিয়ালি যে ব্যাটারি, কিছু কিছু লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি আছে, তার থেকে কিন্তু আবার কম হয়। সেই জায়গায় দাঁড়িয়ে এখানে একটা ড্রব্যাক কিন্তু সোডিয়াম আয়ন ব্যাটারির ক্ষেত্রে থাকে। এই যে নেগেটিভ দিকগুলো আমি বললাম, এগুলো যদি সায়েন্স এবং টেকনোলজির উন্নতির সাথে সাথে ওভারকাম করে উঠতে পারে বিভিন্ন কোম্পানিগুলো যারা এর উপরে রিসার্চ করছে এবং কাজ করছে, সেই ওভারকাম করে উঠতে পারলে একটি কিন্তু যুগান্তকারী ব্যাপার হতে যাচ্ছে সোডিয়াম আয়ন ব্যাটারি। কারণ কি, আমি সে বিষয়গুলো তো আগেও পজিটিভগুলো বলেছি, আবার একটু সাম আপ করে আপনাদের সামনে তুলে ধরি। এনার্জি ডেনসিটির ব্যাপারটা বাদ দিলে পরে কস্ট এবং সেফটির দিক থেকে কিন্তু আমাদের সোডিয়াম আয়ন ব্যাটারি লিথিয়াম আয়ন ব্যাটারির থেকে এগিয়ে আছে, এবং লিথিয়াম আয়ন ব্যাটারির থেকে লাইফ স্প্যানের দিক থেকেও কিন্তু এগিয়ে আছে। আর যদি ডেভেলপমেন্টটা এগিয়ে যায়, অর্থাৎ যে স্টেজটা আছে ডেভেলপমেন্টাল স্টেজ বা আর্লি স্টেজ, এই স্টেজটাকে যদি ওভারকাম করে উঠতে পারে, আস্তে আস্তে রিসার্চ এবং টেকনোলজি যদি উন্নত হয়, তাহলে কিন্তু আগামীতে এটা একটা গুরুত্ব পেতে চলছে সোডিয়াম আয়ন টেকনোলজি। এবার আমরা যে মূল বিষয় আমাদের, সেটাতে আমরা ঢুকবো। আমি এখানে কয়েকটি স্টক নিয়ে আলোচনা করব। এখানে কিন্তু কোনো বাই সেল হোল্ড আমি রেকমেন্ডেশন করছি না, জাস্ট যে বিষয়টি বা যে থিমটি তার সাথে রিলেট করে কিছু স্টক এডুকেশনাল পারপাসে আপনাদের সামনে তুলে ধরবো। প্রথম যে স্টকটিকে নিয়ে আমি আলোচনা করব, সেটা হচ্ছে টাটা কেমিক্যালস। টাটা কেমিক্যালস স্টকটি প্রায় 2 বছর ধরে একটি রেঞ্জের মধ্যে চলছে। টেকনিক্যালি দেখা যাচ্ছে যে যদি 1200 টাকার রেঞ্জটাকে ব্রেক করে সাস্টেন করে, সেখান থেকে কিন্তু একটা ভালো ধরনের মুভ কিন্তু আগামীতে দেখাতে পারে। এবার এই কোম্পানিটাকে কেন আমি বললাম, আলোচনায় আনলাম, তার কারণ হচ্ছে টাটা বড় মাপের একটি কোম্পানি গ্রুপ, যার কাছে কিন্তু এর টেকনোলজি এবং পোটেনশিয়ালিটি আছে এই সেক্টরটা থেকে একটা ভালো রকমের রিটার্ন দেওয়ার। কারণ এই থিমের উপরে এরা কাজ করার ক্ষমতা রাখে, এদের হাতে কিন্তু সবকিছু আছে। কেমিক্যাল সেক্টরের স্টক এটা একটি, এদের হাতে জানেন আপনারা টাটার কি হয়, টাটা কি প্রডিউস করে, কি কি প্রোডাক্ট ওদের আছে, তার সাথে কেন এটা রিলেট করছি আমি, যেহেতু সোডিয়ামের একটা ব্যাপার আছে, সোডিয়াম রিলেটেড প্রোডাক্ট কিন্তু বাজারে এদের আছে। সুতরাং সেই জায়গায় এই স্টকটিকে আপনার র্যাডারে রাখতে পারেন এবং আপনারা স্টাডি করতে পারেন। এটি একটি বাই অন ডিপ স্ট্র্যাটেজি স্টক, আপনারা একটু দেখতে পারেন। তারপরে যে দ্বিতীয় স্টকটি নিয়ে আলোচনা করলাম, সেই স্টকটির নাম আমি আগেও একবার বলেছি, কেপিআইটি টেক। যে কোম্পানিটি শুধুমাত্র যে এই সেক্টরে নতুনভাবে কাজ শুরু করছে তা না, এর মধ্যে কিন্তু 7-8 বছর ধরে রিসার্চ কিন্তু চলছে সোডিয়াম আয়ন ব্যাটারি নিয়ে। এর কিন্তু কোর বিজনেস হচ্ছে সফটওয়্যার রিলেটেড, যে ম্যানলেস কার এর উপরে কাজ করে, বিভিন্ন যে এআই যে বিষয়গুলো থাকে এবং গাড়ির যে সফটওয়্যারগুলো থাকে, সেগুলোর উপরে কিন্তু এই কোম্পানিটি কাজ করে। এই কোম্পানিটি হিউজ পরিমাণ রিটার্ন লাস্ট 5 ইয়ার্সে দিয়েছে। এখন একটি কোম্পানিটি কারেকশনের মধ্যে আছে। আগামীতে এই কোম্পানিটি যেহেতু পোটেনশিয়ালিটি দেখিয়েছে এর আগে, সেই জায়গার উপর বেস করে আপনারা একটু স্টাডি করে দেখতে পারেন। একটি কারেকশনের মধ্যে কিন্তু স্টকটি বর্তমানে আছে, এখান থেকে একটা ভালো রকমের আপসাইড মুভ আগামীতে দেখাতে পারে। এবং এরা যেহেতু একটি নতুন কনসেপ্টের ওপরও কাজ চালিয়েছে এবং সাথে সাথে এদের আরও অন্যান্য ব্যবসা আছে, সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটা একটা গুরুত্বপূর্ণ কোম্পানি, আপনারা স্টাডি করে দেখবেন।
থার্ড যে স্টকটিকে আপনাদের স্টাডি করতে বলবো সেটি হচ্ছে গুজরাট ফ্লোরোকেমিক্যালস। এই কোম্পানিটিকে নিয়ে আপনারা স্টাডি করতে পারেন। এই কোম্পানিটি ১ বছর ধরে একটি রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করছে প্রায়। লাস্ট 5 ইয়ার্সে এই কোম্পানিটি কিন্তু ভালো রকমের রিটার্ন দিয়েছে, মোর দ্যান 500%। এই কিন্তু রিটার্ন কিন্তু অলরেডি ইনভেস্টরদের দিয়ে দিয়েছে। এই কোম্পানিটিকে কেন স্টাডি করতে বললাম, কারণ এই কোম্পানিটি বিভিন্ন যে ব্যাটারির কম্পোনেন্টগুলো আছে সেগুলোর উপর কাজ করে, ইলেকট্রোলাইটস, বাইন্ডার্স, তারপরে আপনার ক্যাথোড, যেগুলো অ্যাক্টিভ ম্যাটেরিয়ালসগুলো থাকে সেগুলো কিন্তু কিন্তু বানায়। সেই জন্যে কিন্তু এই কোম্পানিটার গুরুত্ব কিন্তু থাকতে পারে এই সেক্টরে। তাছাড়াও এই কোম্পানিটি আরও বিভিন্ন যে কেমিক্যাল সেগুলোর উপরও কাজ করে। আপনারা একটু স্টাডি করে নিজেদের মতো দেখে নেবেন। আমি বিশদে বলতে গেলে পরে আপনাদের এই ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আপনাদেরকে স্টাডি করার জন্য এই কোম্পানিগুলো জাস্ট খালি আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা একটু নিজের মতো করে দেখে নেবেন। নিজের মতো করে অ্যানালিসিস করে আপনাদের সিদ্ধান্ত আপনারাই নেবেন। লাস্ট যে কোম্পানিটিকে নিয়ে আমি আলোচনা করবো বা ফোর্থ যে কোম্পানিটি সেটি হচ্ছে হিমাদ্রি স্পেশালিটি কেমিক্যাল। কোম্পানিটি কিন্তু ভারতবর্ষে শুধু ব্যবসা করে এরকম না, এরা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ব্যবসা ছড়াচ্ছে। এদের যে ম্যানুফ্যাকচারিং ইউনিট শুধু ভারতবর্ষে নয়, ভারতবর্ষের বাইরে কিন্তু চায়নাতেও কিন্তু এদের কিন্তু ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে এবং বিভিন্ন দেশে কিন্তু এদের প্রোডাক্ট ইউজ হয়। বিশেষ করে জার্মানি, ইন্দোনেশিয়া, রাশিয়া, ইজিপ্ট, ইউকে সব জায়গায় কিন্তু এদের কিন্তু এই কোম্পানির কিন্তু প্রেজেন্স রয়েছে। সুতরাং আর এই কোম্পানিটি মেনলি কাজ করে হলো ব্যাটারিতে যে কার্বন ব্ল্যাক প্রয়োজন হয় সেটা কিন্তু এরা প্রডিউস করে। এই কোম্পানিটিকেও আপনারা আপনাদের অ্যানালিসিসে রাখতে পারেন। আপনাদের রিস্ক, আপনাদের অ্যানালিসিস, আপনারা সিদ্ধান্ত নেবেন। আমি এখানে যে কোম্পানিগুলোর নাম বললাম সেগুলো আমার কোনো রেকমেন্ডেশন নয়, জাস্ট খালি স্টাডি পারপাসে বা এডুকেশনাল পারপাসে আমি এই কোম্পানিগুলোর নাম আপনাদের সামনে তুলে ধরলাম। এই কোম্পানিগুলো নিয়ে আপনারা স্টাডি করবেন, কারণ কি এই কোম্পানিগুলোর মধ্যে আমি একটি প্রবাবিলিটি দেখতে পেয়েছি, তাই আপনাদের সামনে তুলে ধরলাম এবং আমার থিমের সাথে এই কোম্পানিগুলো একটু আমার মনে হলো যুক্ত, তাই এই কোম্পানিগুলো আপনাদের সামনে তুলে ধরা, এটাই হলো আমার উদ্দেশ্য, আর কিছু নয়। ভিডিওটি ভালো লাগলে পরে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।